সুতরাং আমরা প্রজেক্টাইল মোশনের যে দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশন পেলাম, যে অ্যালং এক্স অ্যাক্সিস এবং অ্যালং ওয়াই অ্যাক্সিস নিউটনস লর জন্য, তাদেরকে সলিউশন করলাম এবং সলিউশন করে পেলাম যে ওয়াই বরাবর যে ট্র্যাজেক্টরি, সেই ট্র্যাজেক্টরিটা হচ্ছে এইটা, এবং এক্স বরাবর যে ট্র্যাজেক্টরি উইথ রেসপেক্ট টু টাইম, মানে এক্স টি প্লেনের ট্র্যাজেক্টরি আর ওয়াই টি প্লেনের ট্র্যাজেক্টরির কথা বলছি, সেটা হচ্ছে v0 ইন্টু টি। এবার আমরা যদি ইকুয়েশনটা দিকে তাকাই, দেখব যে এক্সেটা টাইমের সাথে লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে এবং ওয়াইটা টাইমের সাথে কোয়াড্রেটিক্যালি চেঞ্জ হচ্ছে। দ্বিঘাত এখানে সর্বোচ্চ ঘাত 2, এবং আমি যদি টিটা এলিমিনেট করি, অর্থাৎ এখান থেকে এক্স বাই v0 এক্স এটার ভ্যালুতে বসাই, তাহলে ওয়াই ভার্সাস এক্স প্লেনে একটা প্যারাবোলার ইকুয়েশন পাবো। তাহলে ওয়াই ভার্সাস এক্স প্লেনে একটা প্যারাবোলার ইকুয়েশন পাবো। টিটা যদি এখান থেকে বার করে এখানে বসাই, তাহলে একটা প্যারাবোলার ইকুয়েশন পাবো, যেটা ভিউয়ার্সদের জন্য অ্যাজ এ হোমওয়ার্ক সেই ক্যালকুলেশনটা ছেড়ে দেওয়া হলো। কিন্তু এবার এখানে প্রধান যে বক্তব্যটা, সেটা হচ্ছে এই যে প্রজেক্টাইল মোশনের অঙ্কটা আমরা কি ছিল একবার যেটা করলাম এতক্ষণ ধরে রিক্যাপ করি। আমাদের কাছে নিউটনের ল ছিল, নিউটনের সেকেন্ড ল বলেছিল হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। আমরা ফোর্সের জায়গায় কি ফোর্স অ্যাক্ট করছে সেইটা জানতে চেয়েছিলাম, সেটা জানা দরকার। ভাগ্য ভালো, এক্ষেত্রে আমাদের ফোর্সের জায়গায় ছিল একটা সোজা জানা ফোর্স mg, যেটা কিনা কাজ করছিল জে ক্যাপ মাইনাস জে ক্যাপ ডিরেকশানে। আর এম এটাকে আমি লিখেছিলাম এম ডিভিডিটি অ্যালং আই ক্যাপ প্লাস এম ডিভিডিটি অ্যালং জে ক্যাপ, ভেলোসিটির এক্স ডিরেকশান, ভেলোসিটির ওয়াই কম্পোনেন্ট, এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট। এবার এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে আমরা সলভ করেছিলাম, অর্থাৎ সলভ করে ভেলোসিটি থেকে পজিশন বার করেছিলাম, অ্যাক্সিলারেশন থেকে ভেলোসিটি এবং ভেলোসিটি থেকে পজিশন বার করেছি এক্সের দিকে। সিমিলারলি এইখানেও অ্যাক্সিলারেশন থেকে ভেলোসিটি, ভেলোসিটি থেকে পজিশন বার করেছি ওয়াই এর দিকে, অর্থাৎ এক্স আর ওয়াইটা টাইমের রেসপেক্টে কিভাবে বদলাচ্ছে। এবং পরিশেষে যে দুটো উত্তর পেয়েছি তাদের মধ্যে টি এলিমিনেট করে ওয়াই ভার্সাস এক্স এই গ্রাফটা পেয়েছিলাম, এবং সেটা আমরা বলেছি প্যারাবোলা, অর্থাৎ তার ট্র্যাজেক্টরিটা হচ্ছে একটা প্যারাবোলা। এইবার এই অঙ্কটা এটা সঙ্গে আর যেটা খুব ইম্পর্টেন্ট আমার বলে দেওয়ার, সেটা হচ্ছে ইনিশিয়াল পজিশন অ্যান্ড ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল পজিশন আমি বারবার বলেছিলাম যে কনস্ট্যান্টগুলো, ইন্টিগ্রেশন কনস্ট্যান্টগুলো ইভ্যালুয়েশন করার জন্য ইনিশিয়াল পজিশন এক্স নট আর ইনিশিয়াল ভেলোসিটি ভি নট, এইটা আমার জানা অত্যন্ত দরকার। আমার এটা জানা কেন দরকার সে বিষয়টা আসি। এটা জানা দরকার তার কারণ ইনিশিয়াল পজিশন আর ইনিশিয়াল ভেলোসিটি না জানা থাকলে নিউটনের যে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, নিউটনের যে ল করে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুটো পাই, তার সলিউশন সম্পূর্ণ হয় না। ইনিশিয়াল পজিশন আর ইনিশিয়াল ভেলোসিটিটা আমার দরকার। ফর এক্সাম্পল, আমার কাছে যদি এই একটা স্কেচ পেনের ঢাকাটা থাকে, আমি যদি এটাকে ইনিশিয়াল পজিশন কেন দরকার আগে আলোচনা করেছি, যে কোনখান থেকে জিনিসটা ছাড়ছি, আমি কাগজের এতটা ওপর থেকে ছাড়ছি না কাগজ থেকে ছাড়ছি, এটার স্পেসিফাই করার জন্য আমার পজিশনটা দরকার। আর ভেলোসিটিটা দরকার, ভেলোসিটির উপর ডিপেন্ড করছে কোন দিকে যাবে। আমি যদি এই জায়গা থেকে ইনিশিয়াল ভেলোসিটিটা নিচের দিকে দিয়ে ছাড়ি বা জিরো ভেলোসিটিতে ছাড়ি, তাহলে এটা নিচে পড়বে। যদি কোনো একটা গিভেন ভেলোসিটি দিয়ে ছাড়ি, তাহলেও এটা নিচের দিকে পড়বে। কিন্তু যদি ইনিশিয়াল ভেলোসিটিটা একটু এই দিকে একটা ভেলোসিটি দিয়ে দিই, তাহলে কিন্তু এটা প্রজেক্টাইল মোশনের হয়ে এরকমভাবে প্যারাবোলিক পথে গিয়ে পড়বে। অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটিটাই কিন্তু একে ডাইরেক্ট করে দিচ্ছে যে জিনিসটা নিচে পড়বে না ওপর দিকে পড়বে। সুতরাং ইনিশিয়াল ভেলোসিটিটাও আমার বলা অত্যন্ত দরকার। আর যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার সময় ম্যাথামেটিক্যাল স্টেপেরগুলোর কথা ভাবি, তাহলেও দেখবো যে কনস্ট্যান্টগুলো আমরা পাচ্ছি ফার্স্ট ইন্টিগ্রেশন, অর্থাৎ অ্যাক্সিলারেশন থেকে ভেলোসিটি, আর সেকেন্ডে আরেকবার যে ইন্টিগ্রেশন করছি ভেলোসিটি থেকে পজিশন আনার জন্য, সেখানে যে দুটো কনস্ট্যান্ট পাচ্ছি, সেই কনস্ট্যান্ট দুটো বার করার জন্য কিন্তু আমার ইনিশিয়াল পজিশন এবং ইনিশিয়াল ভেলোসিটি এই জিনিস দুটো আমার
দরকার হচ্ছে বা ইম্পর্টেন্ট হয়ে পড়ছে। আর একটা বিষয়, এই যে প্রজেক্টাইলের ইকুয়েশনটা পেয়েছি v0y v0x, আমি যদি ইনিশিয়াল ছবিটার রেসপেক্টে দেখি প্রজেক্টাইল মোশনের, যে ইনিশিয়াল প্রজেক্টাইলের ক্ষেত্রে এইদিকে x ছিল, এইদিকে y ছিল, আমি v0 ভেলোসিটি দিয়ে ছুঁড়েছিলাম। যদি আমি v0 ভেলোসিটি দিয়ে ছুঁড়ে থাকি তাহলে এর যে করসপন্ডিং x কম্পোনেন্টটা ছিল সেটা ছিল v0x, আর করসপন্ডিং y কম্পোনেন্টটা ছিল v0y। যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে v0x ছিল হচ্ছে v0 cos থিটা, আর v0y হবে v0 sin থিটা। এই v0x আর v0 ভ্যালু যদি এই কারে বসাই তাহলে আমরা বইয়ে যে ইকুয়েশনটা থাকে সেইটা দেখতে পাবো, মানে ওয়াইটা থিটার রেসপেক্টে কীভাবে বদলাচ্ছে সেটা আমরা এখানটায় দেখাতে পারবো যদি বসাই। অর্থাৎ যদি এখানে বসিয়ে দিই তাহলে এইটা হচ্ছে যেটা আমাদের চেনা ইকুয়েশন v0 cos থিটা t, আমরা ভেক্টর পড়ার সময় যে জিনিসটা পড়ে থাকি। আর x এর দিকে হবে v0, y এর দিকে সাইন ছিল, সরি আমি এই দিকটাকে থিটা ধরেছিলাম, তো এটা থিটা ধরলে এটা কস হতো। আমি যদি এই দিকটা থিটা ধরেছিলাম তাহলে এটা কস না, এটা সাইন থিটা হবে, এটা সাইন থিটা টি, আর এটা হবে v0 cos থিটা। এই হচ্ছে আমার ব্যাপার। এইবার অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্রের অ্যাপ্লিকেশন মানে কিছুই না, তুমি ফোর্সগুলো জানো, তাকে ইন্টিগ্রেট করো, করে ফোর্স জানা মানে অ্যাক্সিলারেশন যাওয়া, তুমি ফোর্স থেকে অ্যাক্সিলারেশনটা জানছো, অ্যাক্সিলারেশনকে ইন্টিগ্রেট করো করে ভেলোসিটি বার করো, ভেলোসিটিকে ইন্টিগ্রেট করো করে পজিশন বার করো। এই হচ্ছে আমার নিউটনস লর অ্যাপ্লিকেশনের প্রাথমিক ব্যাপার। এইবার আরেকটা এক্সাম্পল আমরা করব, যদিও এই এক্সাম্পলটা যদি ক্লাস 11-এর কেউ এই ভিডিওটা দেখে থাকে তার কাছে একটু অন্যরকম মনে হতে পারে, তার কারণ এটার করসপন্ডিং সূত্রটা ক্লাস 12-এ আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটার অ্যাপ্লিকেশনটা নিউটনস লরই অ্যাপ্লিকেশন, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ট্র্যাজেক্টরি অফ আ পার্টিকেল ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। কেউ 11-এর কেউ চাইলে এটা দেখা থেকে একটু বিরত থাকতে পারে, যেটা দেখবো না বা এখন দেখার দরকার নেই, কারণ 11-এর পরীক্ষা এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। কিন্তু নিউটনস লয়ের প্রয়োগটা বুঝতে চাইলে এটা একটা অত্যন্ত ভালো উদাহরণ। কিন্তু সেই উদাহরণে যাওয়ার আগে আমি একটু ফোর্স সম্পর্কে আরেকটু আলোচনা করি, তাহলে আমাদের নিউটনসের অ্যাপ্লিকেশনটা বুঝতে সুবিধা হবে। আমরা নিউটনস লতে যে F ইকুয়ালস টু ma লিখেছিলাম, এর মানে হচ্ছে কোনো একটা সিস্টেমে তুমি আমায় বলে দাও কি কি ফোর্স কাজ করছে, সেই ফোর্সগুলোকে আমি লেফট হ্যান্ড সাইডে বসাবো, রাইট হ্যান্ড সাইডে আমার ma রয়েছে, সেখান থেকে আমি অ্যাক্সিলারেশন বার করতে পারি, ভেলোসিটি বার করতে পারি, পজিশন বার করতে পারি। এইবার এই ফোর্স কিভাবে কাজ করছে সেই অনুযায়ী আমরা যে ফোর্সগুলো পাই তাদেরকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে ফিল্ড ফোর্স। ফিল্ড ফোর্স মানে যে ফোর্সগুলো কাজ করতে গিয়ে কোনো কন্ট্যাক্টের দরকার হচ্ছে না, যে ফোর্সগুলো কাজ করতে গিয়ে কোনো কন্ট্যাক্টের দরকার হচ্ছে না, নো কন্ট্যাক্ট ফোর্স বা ফিল্ড ফোর্স, যেমন ইলেকট্রিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স এটসেট্রা। আর আরেক ধরনের ফোর্স আমরা পাবো, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, অর্থাৎ যে ফোর্সগুলো কাজ করার জন্য দুটো বডির মধ্যে কন্ট্যাক্টটা আবশ্যক। তাহলে একটা পেলাম কন্ট্যাক্ট ফোর্স, যার জন্য আমার কন্ট্যাক্টটা আবশ্যক। তার এক্সাম্পল হচ্ছে ফ্রিকশন। দুটো বডিকে যখন একটা রেসপেক্ট আরেকটাকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় তখন এই স্কেচ পেনটা আর আমার সাদা কাগজের মধ্যে ফ্রিকশনাল ফোর্স কাজ করে। তারপর টেনশন, একটা
স্কেচ পেনটার সাথে একটা দড়ি বেঁধে যদি এটাকে আমি টানি, তাহলে দড়ির যে ফোর্সটা ডাইরেক্টলি এটার ওপর কাজ করবে সেটা হচ্ছে টেনশন। আর কিছু ফোর্স থাকে যেই ফোর্সগুলো কাজ করার জন্য আমার কোনো কন্ট্যাক্ট দরকার হয় না, সেটা তাদের ফিল্ডের মাধ্যমে কাজ করে, যার ক্লাসিক এক্সাম্পল হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রিক ফোর্স বা ম্যাগনেটিক ফোর্স এটসেট্রা। এইবার অ্যাকচুয়ালি এইরকম ভাগ করাটা করলাম বটে, কিন্তু এটা ঠিক না। মানে অ্যাকচুয়ালি যদি খুব মাইক্রোস্কোপিক লেভেলে গিয়ে দেখতে চাই, তাহলে এই কন্ট্যাক্ট ফোর্সগুলোও অ্যাকচুয়ালি ফিল্ড ফোর্সই। তার কারণ ফ্রিকশান বা টেনশান সবের কিছু পেছনেই মলিকিউলার লেভেলে একটা ইলেকট্রোম্যাগনেটিক ঘটনা ঘটে থাকে এবং তার একটা ব্যাখ্যা করা যায়। ফলে এইরকমভাবে ব্যাখ্যা করা হয়তো ঠিক নয়, সঠিক নয়, সম্পূর্ণ সঠিক নয়, কিন্তু তবুও বোঝার সুবিধার জন্য আমি একটা এরকম বিভাজন করলাম। তা আমরা দুটো ক্ষেত্রে নিউটনস ল অ্যাপ্লাই করতে পারি। আমি যদি ক্লাস 11-এর বই দেখি, তাহলে ক্লাস 11-এর বইতে কেবলমাত্র কন্ট্যাক্ট ফোর্স নিয়েই আলোচনা করা হয়েছে, ফিল্ড ফোর্স নিয়ে খুব বেশি আলোচনা করা হয়নি। আবার 12-এ যখন ইলেকট্রোম্যাগনেটিজম পোর্শনটা দেখব, তখন দেখব যে ফিল্ড ফোর্সের কিছু কিছু ফোর্স নিয়ে একটু আধটু আলোচনা সেখানে করেছে এবং নিউটনস ল কীভাবে অ্যাপ্লাই করা হয়। তা আমি একটা ফিল্ড ফোর্স বা এক্সাম্পল দিই, অনেক আছে, কুলম্বস ল দিয়ে একটা এক্সাম্পল দেওয়া যায়, লরেঞ্জ ফোর্স দিয়ে এক্সাম্পল দেওয়া যায়। আমি লরেঞ্জ ফোর্সের একটা এক্সাম্পল দিই, যার হেডিংটা হচ্ছে, আগে লরেঞ্জ ফোর্স জিনিসটা বলে দিই কি লরেঞ্জ ফোর্স। লরেঞ্জ ফোর্স যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আগে থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, বি, তার মধ্যে যদি একটা পার্টিকেল এম ভর বিশিষ্ট একটা বস্তু, এম ভরের একটা পার্টিকেল ভি ভেলোসিটিতে মুভ করে, তাহলে পার্টিকেলটা সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য একটা ফোর্স অনুভব করে। এই ফোর্সটাকে বলে লরেঞ্জ ফোর্স। পার্টিকেলটা যদি ম্যাগনেটিক ফিল্ডে স্থির হয়ে থাকতো, তাহলে ম্যাগনেটিক ফিল্ড দ্বারা কোনো ফোর্স অনুভব করতো না। কিন্তু যখনই পার্টিকেলটা মুভ করবে উইথ এ গিভেন ভেলোসিটি, ইট উইল এক্সপিরিয়েন্স এ ফোর্স অ্যান্ড উই কল দ্যাট ফোর্স অ্যাজ লরেঞ্জ ফোর্স, এবং যার এক্সপ্রেশন হচ্ছে এফ ইকুয়ালস টু, যদি পার্টিকেলটার চার্জ কিউ হয়, কিউ ইন্টু ভি ক্রস বি। এখানে বলা ভালো পার্টিকেলটাকে চার্জ পার্টিকেল হতে হবে। একটা চার্জ পার্টিকেল যদি ভি ভেলোসিটিতে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করে, তখন তার উপর যে ফোর্স কাজ করে ম্যাগনেটিক ফিল্ডের জন্য, তাকে বলে লরেঞ্জ ফোর্স, এফ এল ইজুকাল টু কিউ ইন্টু ভি ক্রস বি। এইবার আমাকে একটা লরেঞ্জ ফোর্সের একটা এক্সাম্পল দেখাবো, যার হেডিং হচ্ছে মোশন of a particle in uniform magnetic field। একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে বি, ধরে নি যেটা জেড অক্ষ বরাবর কাজ করছে। এই হচ্ছে আমার এক্স ওয়াই জেড প্লেন, এইদিকে এক্স অ্যাক্সিস, এইদিকে ওয়াই অ্যাক্সিস, এইদিকে জেড অ্যাক্সিস। একটা ম্যাগনেটিক ফিল্ড যেটা জেড অ্যাক্সিস বরাবর কাজ করছে, একটা ম্যাগনেটিক ফিল্ড যেটা জেড অ্যাক্সিস বরাবর কাজ করছে। তাহলে যদি ম্যাগনেটিক ফিল্ডটা জেড অ্যাক্সিস বরাবর কাজ করে, তাহলে বি ইজ অ্যাক্টিং অ্যালং জেড অ্যাক্সিস, আই জে কে ক্যাপ। আর তাহলে আমরা যে ভি ক্রস বি যেটা বার করেছি, পার্টিকেলটার চার্জ হচ্ছে কিউ, তাহলে আমার ভি ক্রস বি হবে আই জে কে
ভি এর কম্পোনেন্ট ভিএক্স, ভিওয়াই, ভিজেড, আর বিটা যেহেতু জেডের দিকে আছে 0 0 বি। বিটা কেবল জেডের দিকে আছে বোঝার জন্য এখানে বি জেড এরমভাবে দিই, তাহলে নোটেশন একটু সুবিধা হবে বি জেড। তাহলে এবার আমি যদি ক্রস প্রোডাক্টটা করি তাহলে এর উত্তর হবে আই ক্যাপ ইন্টু, আমি এইটা চাপা দেবো আর এইটা চাপা দেবো, বিওয়াই ভিজেড, বিওয়াই ভিজেড মাইনাস জে ক্যাপ ইন্টু বিএক্স বিজেড, ভিএক্স বিজেড, জে ক্যাপ ইন্টু বিএক্স বিজেড, এটা তো 0 হয়ে যাবে, প্লাস কে ক্যাপ ইন্টু কিছুই হবে না 0। তাহলে আমার ফোর্সটা হচ্ছে, ফোর্সের এক্সপ্রেশনটা হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস ভি, তাহলে এটাকে কিউ দিয়ে গুণ করতে হবে, কিউ ভি ওয়াই বিজেড আই ক্যাপ মাইনাস কিউ ভি এক্স বিজেড জে ক্যাপ। তাহলে নিউটনের সেকেন্ড লয়ের যে ফোর্স, সেই ফোর্সের এক্সপ্রেশন আমি পেয়ে গেলাম। প্রজেক্টাইলের ক্ষেত্রে যেটা ছিল মাইনাস এমজি লরেঞ্জ ফোর্সের জন্য, সেটার এক্সপ্রেশন হলো এইটা। সেকেন্ড স্টেপ, ফোর্সটাকে এম এর সাথে ইকুয়েট করা, তাহলে এইটা ইকুয়ালস টু এম এ হবে, তাহলে কিউ ভি ওয়াই বিজেড, তাহলে কিউ ফোর্সটা হচ্ছে কিউ ভি ওয়াই বিজেড আই ক্যাপ মাইনাস কিউ ভিএক্স বিজেড জে ক্যাপ। এই যে ফোর্সটা, এই ফোর্সটা ইকুয়েট হবে হচ্ছে ফোর্স ইকুয়ালস টু এম এ, এম এর সাথে, মানে এম অ্যাক্সিলারেশন এক্স আই ক্যাপ প্লাস, যদি আবার এক্স ওয়াই কম্পোনেন্টে ভেঙে নিই অ্যাক্সিলারেশনটাকে, অ্যাক্সিলারেশন ওয়াই জে ক্যাপ। এবার আমি আই ক্যাপের কম্পোনেন্টগুলো আই ক্যাপের সাথে সমান, জে ক্যাপের কম্পোনেন্টগুলো জে ক্যাপের সমান করে দিতে পারি। তাহলে লিখতে পারি এম এক্স ইকুয়ালস টু কিউ ভি ওয়াই বিজেড আর এম এ ওয়াই মাইনাস কিউ ভি এক্স বিজেড। আমি যদি সব হিসাব ঠিকঠাক করে থাকি তাহলে এটাই আসবে। এবার অ্যাক্সিলারেশন মানে ভেলোসিটি টাইম ডেরিভেটিভ, সেটার রেসপেক্টে লিখলে ইকুয়েশনটা হবে এম ডিভিএক্স ডিটি ইকুয়ালস টু কিউ ভি ওয়াই বিজেড আর এম ডিভি অ্যালং ওয়াই ডিটি ইকুয়ালস টু মাইনাস কিউ ভিভিএক্স বিজেড। এবার এই যে সলিউশনটা, এই যদি দুটো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দিকে তাকাই, দেখব ভিএক্স এর ইকুয়েশনে বাঁ দিকে ভিএক্স এর টাইম ডেরিভেটিভ করছি, ডান দিকে ভিওয়াই ঢুকে বসে আছে। আর এই ইকুয়েশনটায় আমি ভিওয়াই এর টাইম ডেরিভেটিভ করছি বাঁ দিকে, কিন্তু ডান দিকে ভিএক্স ঢুকে বসে আছে। তাহলে ভিএক্স এমন একটা ফাংশন যা টাইম ডেরিভেটিভ করলে ভিওয়াই পাওয়া যেতে পারে, আবার ভিওয়াই এমন একটা ফাংশন যা টাইম ডেরিভেটিভ করলে ভিএক্স পাওয়া যায়, কিন্তু আগে একটা মাইনাস সাইন থাকে, কারণ কিউ বিজেডটা কনস্ট্যান্ট, এটা নিয়ে আমার দরকার নেই। কিন্তু ভিএক্স এমন একটা ফাংশন যা টাইম ডেরিভেটিভ করলে ভিওয়াই পাওয়া যায়, আবার ভিওয়াই এমন একটা ফাংশন যা টাইম ডেরিভেটিভ করলে ভিএক্স পাওয়া যায়। তাহলে এরকম দুখানা ফাংশনের এক্সাম্পল, মানে একটা ডেরিভেটিভ করলে একটা পাওয়া যায়, আরেকটা ডেরিভেটিভ করলে মাইনাস আরেকটা পাওয়া যায়। প্রথম কেস যেটা মাথায় আসে সেটা হচ্ছে কস আর সাইন ট্রিগোনোমেট্রিক ফাংশন। আমি ধরে নিচ্ছি ভিএক্স, লেট ভিএক্স is equals to v1 cos omega t,
vx ইজ ইকুয়ালস টু v1, যদি কস ধরি তাহলে এর ডেরিভেটিভ করলে আমি মাইনাস সাইন পাবো, তাহলে যদি সাইন ধরি কস পাবো। কসও ধরা যায় কিন্তু আমি সাইন ধরি, এটা vx ইজ ইকুয়াল টু v1 সাইন ওমেগা টি, আর vy কে ধরি v1 কস ওমেগা। তাহলে যদি vx এর ডেরিভেটিভ করি তাহলে সাইনের ডেরিভেটিভ করলে কস পেয়ে যাব, আর যদি vy এর ডেরিভেটিভ করি তাহলে আমি মাইনাস সাইন পাবো, vx এর আগে মাইনাস সাইন পাবো। কিন্তু এই ইকুয়েশনটা এইটায় যদি সমান হতে হয় তাহলে এম কিউ বিজেড এই যে কনস্ট্যান্টগুলো আছে, এই কনস্ট্যান্টগুলো নিজেদের মধ্যে একটা সুন্দর সম্পর্কে আবদ্ধ হতে হবে। সেটা বার করার জন্য আমি vx-টা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমি যদি এই ইকুয়েশনটা vx এর ইকুয়েশনটা এইখানে বসাই তাহলে পাবো এম v1 সাইনের ডেরিভেটিভ করছি, ওমেগাটা আগে আসবে, সাইনের জন্য হচ্ছে কস ওমেগা টি, দিস শুড বি ইকুয়ালস টু কিউ vy bz। এখান থেকে আমি লিখতে পারি vz vy, আচ্ছা vy এর জায়গায় কিউ bz v1 cos ওমেগা টি m v1 ওমেগা cos ওমেগা টি or ইকুয়ালস টু এটা cos cos কেটে যাবে, তাহলে v1 কেটে যাবে, যেটা পাবো যে m ওমেগা ইকুয়ালস টু কিউ bz। তাহলে ওমেগার ভ্যালু কিউ bz বাই m। তাহলে এই ইকুয়েশন দুটো এর সলিউশন তখনই হবে যদি ওমেগার ভ্যালু এইটা হয়, এই যে ভেতরে ওমেগাটা ধরেছি এই ওমেগার ভ্যালু এইটা হয়, যদি হয় তাহলেই আমরা এই ইকুয়েশনটা এর সলিউশন হবে। এই ওমেগাটার একটা নাম আছে, এই ওমেগাটাকে বলে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি, সাইক্লোট্রন এই ওমেগাটাকে বলা হয় সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। তা যাই হোক, অর্থাৎ দুটোর ভেলোসিটি আমি পেয়ে গেলাম। এবার এই যদি কসটা আমি এখানে বসাতাম তাহলেও দেখতে পারতাম যে ওমেগার এই একই রিলেশন, একই কনস্ট্রাকশন, একই কনস্ট্রেইন্ট ওমেগার জন্য বেরিয়ে আসছে যে ওমেগার ভ্যালু কিউ বিজেড বাই এম হতে হবে। এই ওমেগাটা আমায় বলে দেবে পার্টিকেলটা কত জোর, ওমেগাটা বলে দেবে পার্টিকেলটা কত জোর রোটেট করবে। এই রোটেট করার কেন প্রসঙ্গ সেটা একটু পরে আসছি, বুঝতে পারবে তাহলে। এইবার আমি এই যে vx আর vy এর ভ্যালু দুটো পেলাম, অর্থাৎ ভেলোসিটিটা কি হতে পারে, আগেরটা ইন্টিগ্রেট করে পেয়েছিলাম, এটা গেস করে পেলাম। অ্যাকচুয়ালি এটাও ইন্টিগ্রেট করে করা যায়, কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলভিংয়ের অত যে টেকনিকগুলো আছে সেই ডিটেলসে আমি যাচ্ছি না আমার টার্গেট অডিয়েন্সদের কথা ভেবে। এবার vx আর vy তো পেয়ে গেলাম, এবার আমি ভেলোসিটি পেয়ে গেছি উইথ রেসপেক্ট টু টাইম। এবার আমি এখান থেকে ইন্টিগ্রেট করে পজিশন বার করতে পারি। তাহলে vx এর যে ইকুয়েশনটা সেটাকে লিখতে পারি dx dt is equals to v1 sin omega t আর dy dt v1 cos omega t, v1 sin omega t আর v1 cos omega t। এবার যেখানে ওমেগার ভ্যালু আমরা পেয়েছি অলরেডি কিউ বি বাই এম জেড, কিউ বি বাই এম। এবার এটাকে সলভ করব। আরেকটা বিষয়, ইনিশিয়াল ভেলোসিটি আর ইনিশিয়াল পজিশন বলাটা খুব দরকার। এইখানে পার্টিকেলটা যে আমরা ধরেছি যে ভি ভেলোসিটিতে ছাড়া হচ্ছে, তার ইনিশিয়াল ভেলোসিটিও ধরে নিয়েছি 0, ইনিশিয়াল পজিশনও ধরে নিয়েছি 0, কনস্ট্যান্টগুলোকে ইগনোর করার জন্য। এবার dx dt is equal to v1 sin omega t, এটাকে যদি এটা ইন্টিগ্রেট করি dx equals to v1 sin omega t
এবার যদি ইন্টিগ্রেট করি এক্স ইকুয়ালস টু, এক্স পেতে গেলে কি এটাকে ইন্টিগ্রেট করতে হবে, এক্স ইকুয়ালস টু ভি ওয়ান, সাইনের জায়গায় হয়ে যাবে, সাইনের ইন্টিগ্রেশন কস হয়, ওমেগার ইন্টিগ্রেশন করলে ওমেগাটা নিচে নামবে, আগে একটা মাইনাস সাইন আসবে, তাহলে মাইনাস কস ওমেগা টি প্লাস সি, দেখতে বাজে হলো। আর ওয়াই এর ইন্টিগ্রেশন করলে আসবে বি ওয়ান কস ওমেগা টি ডিটি। তাহলে এবার এটার যদি ইন্টিগ্রেট করি, নাবিয়ে করছি, ওয়াই এর ভ্যালু পাবো ভি ওয়ান, কসের জন্য নিচে একটা ওমেগা আসবে, কসের হচ্ছে সাইন ওমেগা টি প্লাস সি। এই হচ্ছে এক্স এর ভ্যালু, এই হচ্ছে ওয়াই এর ভ্যালু। এবার ইনিশিয়াল কন্ডিশন, ইনিশিয়াল বার করতে গেলে আমি আগেই বলেছি যে এটাতে এক্স মানে অ্যাজ এ ফাংশন অফ টি, টি ইকুয়ালস টু 0 বসাতে হবে। টি ইকুয়ালস টু 0 বসালে অ্যাট টি ইকুয়ালস টু 0, কস 0 মানে হচ্ছে 1, তাহলে এক্স তো 0, কারণ আমি বলেছি যে 0 থেকে শুরু করা হয়েছে, বা যদি ধরে যে এক্স 0 থেকে না, এক্স 0 থেকে শুরু করা হচ্ছে, বা 0 থেকে শুরু করা, যদি 0 ধরি নি, যে 0 ইকুয়ালস টু অরিজিন থেকে স্টার্ট করেছি, মাইনাস ভি ওয়ান বাই ওমেগা প্লাস সি, এটাকে যদি সি ওয়ান সি টু কনস্ট্যান্টগুলো প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা ধরাই সেফ, তাহলে সি ওয়ানের ভ্যালু হচ্ছে ভি ওয়ান বাই ওমেগা। তাহলে টোটাল এক্সের সলিউশন পেলাম ভি ওয়ান বাই ওমেগা মাইনাস ভি ওয়ান বাই ওমেগা কস ওমেগা টি। এটা হচ্ছে আমি এক্স এর দিকের সলিউশন। হাউ এক্স চেঞ্জ, উইথ ফাংশন অফ টি। আর ওয়াই এর দিকে যদি সলিউশন ধরি, তাহলে টি ইকুয়ালস টু 0-তে সাইন 0 0 হয়ে যাবে, তার মানে অ্যাট টি ইকুয়ালস টু 0-তে সি টু ইকুয়ালস টু 0 হয়ে যাবে, তাই সাইন 0 0, আর ইনিশিয়ালি আমি 0 থেকে ছেড়েছি ধরেছি। তাহলে ওয়াই এর দিকে সলিউশন হচ্ছে জাস্ট সিম্পল ভি ওয়ান বাই ওমেগা সাইন ওমেগা, এটা হচ্ছে আমার ওয়াই এর দিকে সলিউশন। তাহলে এই যে পার্টিকেলটাকে ছেড়েছি তার এক্স এর দিকে সলিউশন আর ওয়াই এর দিকে সলিউশন হচ্ছে এইটা, উইথ এ ইনিশিয়াল কন্ডিশন। এটা মাস্ট, এটা না যদি ধরতাম, এই ইনিশিয়াল কন্ডিশন না হলে হয়তো উত্তরগুলো একটু অন্যরকম হতো, যে এক্স অ্যাট টি ইকুয়ালস টু 0 0, ওয়াই অ্যাট টি ইকুয়ালস টু 0 0, আর ভেলোসিটি অ্যাট টি ইকুয়ালস টু 0 ইজ 0। পজিশন, ভেলোসিটি টি ইকুয়ালস টু 0-তে সবই 0 ছিল। এই কন্ডিশনের অধীনে আমরা এইটা ধরেছি। তাহলে এক্স এর দিকের একটা ইকুয়েশন, ওয়াই এর দিকের একটা ইকুয়েশন পেলাম। এর মানে কি বলে সেটাতে একটু পরে আসছি, তার আগে মনে করি যে এই ইকুয়েশনটা আমি আই ক্যাপ জে ক্যাপ দিয়েছি, কিন্তু কে ক্যাপের সঙ্গে এটা 0 বলে কে ক্যাপটাকে মজা আসে অগ্রাহ্য করেছি। আবার যখন এই দিকের ইকুয়েশনটা লিখলাম, এটাকে দুটো ভাগে ভাগ করলাম, কিন্তু এটা তো 3 ডাইমেনশনাল প্লেন, তার মানে এর সাথে একটা এম এ জেড থাকা উচিত ছিল না? আমার এখানে লেখা উচিত ছিল, কিন্তু আমি লিখিনি। এই দিকে কোনো এম এ জেড নেই, কিন্তু অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটার এই দিকেরও একটা এম এ জেড থাকার কথা। মানে এই ইকুয়েশনটায় একটা এই দিকে প্লাস এম, যেহেতু 3 ডাইমেনশন, ছবিটা আঁকলাম 3 ডাইমেনশনের, কিন্তু অ্যাক্সিলারেশনকে কম্পোনেন্টে ভাঙতে গেলে দুটো কম্পোনেন্ট লিখলাম, এটা তো হয় না। জেড কম্পোনেন্টটা কোথায় যাবে? এই দিকে একটা জেড কম্পোনেন্ট ছিল, আমার এই হিসাবে সেটা কোনো কাজে এলো না, কিন্তু এখানে একটা জেড কম্পোনেন্ট থাকার কথা। এবং আমি যদি এই সমীকরণটার ডান পক্ষ এবং বাম পক্ষ দুপক্ষকে সমান করে দিই, তাহলে যেটা পাবো যে এম এ জেড ইকুয়ালস টু 0, তার মানে এম ডিভি জেড ডিটি ইকুয়ালস টু 0, তার মানে ভি জেড হচ্ছে কনস্ট্যান্ট, ধরে নিই এটাকে ভি জেড 0,
কনস্ট্যান্ট। তাহলে ভিজেড যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা সহজেই অনুমেয়। এখান থেকে ডিজেড ডিটি হবে ভিজেড জিরো, তাহলে জেড ভিজেড জিরো টি প্লাস সি। কিন্তু আবারও আমি ইনিশিয়াল কন্ডিশন ধরেছি, অ্যাট টি ইকুয়ালস টু জিরো আমি এক্স জিরো ওয়াই জিরো জেড জিরো, এটা আমি ইনিশিয়াল কন্ডিশন ধরেছি। তাহলে অ্যাট টি ইকুয়ালস টু জিরো সিও হবে, যদি বসিয়ে দিই টি ইকুয়ালস টু জিরো জেড তো জিরো, তাহলে সিও জিরো, তাহলে জেড হচ্ছে ভি জেড জিরো টি, এটা হচ্ছে জেড এর ভ্যালু। তাহলে এই ক্ষেত্রে নিউটনের লটা সলভ করে আমি যেটা পেলাম যে এক্স ওয়াই এবং জেড এর যে তিনটে সলিউশন পেলাম, সেই সলিউশনটা হচ্ছে এক্স ইকুয়ালস টু v1 ওমেগা মাইনাস v1 ওমেগা কস ওমেগা টি, y হচ্ছে v1 ওমেগা সাইন ওমেগা টি, আর z হচ্ছে v0 z টি। এই হচ্ছে আমার সলিউশন। অর্থাৎ টি এর রেসপেক্টে এক্স ওয়াই জেড কীভাবে চেঞ্জ হয় সেটা তো বার করলাম, কিন্তু অ্যাকচুয়ালি এক্স ওয়াই প্লেনে পার্টিকেলটার ট্র্যাজেক্টরি কী হবে, এক্স টি প্লেনে ট্র্যাজেক্টরি আমার দরকার নেই, এক্স ওয়াই প্লেনে পার্টিকেলটার ট্র্যাজেক্টরি কী হবে সেটা জানলেই তো অ্যাকচুয়ালি পার্টিকেলটা কীভাবে মুভ করবে বা কীভাবে এগোবে পিছোবে সেটা আমি জানতে পারতাম, যেটা আমার ডায়নামিক্সের আসল উদ্দেশ্য। এই প্লেনে ট্র্যাজেক্টরিটা কী হবে, এখানে একটা মজা আছে। টু সি দ্য ট্র্যাজেক্টরি ইউ ক্যান ডু ওয়ান থিং, এই v1 বাই ওমেগাটাকে আমি বাঁ দিকে নিয়ে আসি, v1 বাই ওমেগাটাকে আমি যদি বাঁ দিকে নিয়ে আসি, এটাকে বাঁ দিকে নিয়ে এলে আমি পাবো এক্স মাইনাস v1 ওমেগা ইকুয়ালস টু v1 ওমেগা কস ওমেগা, আর ওয়াইটা ওয়াই এর মতো রইল v1 বাই ওমেগা সাইন ওমেগা। এবার যদি এদেরকে স্কোয়ার করি, করে যোগ করে দিই, অর্থাৎ যদি এক্স মাইনাস v1 বাই ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করি, এদিকটা হয়ে যাবে v1 স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, এটা হয়ে যাবে v1 স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। এদের যখন যোগ করব v1 স্কোয়ার আর ওমেগা স্কোয়ারটা হচ্ছে কমন চলে যাবে, সাইন স্কোয়ার ওমেগা টি আর কস স্কোয়ার ওমেগা টি যোগ হয়ে 1 দেবে। অর্থাৎ আমি বলতে পারি এটা একটা সার্কেলের ইকুয়েশন, এক্স ইকুয়ালস টু v1 ওমেগা আর জিরো, এই পয়েন্টটাকে কেন্দ্র